আজকে আমাদের আলোচনা বিষয় তরলের প্রসারণ। আমরা আগের দিন আলোচনা করেছি কঠিন পদার্থের বেলায় আলফা সমান বিটা বাই 2 গামা বাই 3, অর্থাৎ কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই 2 এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই 3, অর্থাৎ বলতে পারি আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। আজকে আমাদের আলোচনার বিষয় তরলের প্রসারণ, অর্থাৎ তাপের ঘটনা সময়ের দ্বিতীয় পর্বে আমরা এটাই আলোচনা করব, তরলের প্রসারণ। তরলের প্রসারণ বলতে গিয়ে আমরা একটি উদাহরণ দেব। ধরা যাক তোমার জ্বর হয়েছে, ডাক্তারবাবু থার্মোমিটার নিয়ে তোমার কপালে কিছুক্ষণ ধরে বা জিভের নিচে রেখে থার্মোমিটারটিকে বার করে জ্বর মেপে দেখলেন। এটা কিভাবে সম্ভব? থার্মোমিটারটির প্রাথমিক অবস্থায় তার পারদ কুণ্ডের মধ্যে ছিল, পারদটা কুণ্ডের মধ্যে ছিল। ডাক্তারবাবু জ্বর দেখার সময় কুণ্ডের পারদ ভিতরের নল দিয়ে কিছুটা অগ্রসর হয়েছে। এরকম হওয়ার কারণ কি? তরলের তাপীয় প্রসারণ। তোমরা নিশ্চয়ই জানো থার্মোমিটারের মধ্যে যে পারদ থাকে সেই পারদ প্রসারিত হওয়ার কারণেই কিন্তু তোমার দেহের উষ্ণতা নির্ণয় করা সম্ভব। কারণ তোমার দেহের উষ্ণতার কারণে সেখান থেকে তাপ থার্মোমিটারের যে পারদ কুণ্ডের মধ্যে আসে, সেই পারদ কুণ্ডের পারদ প্রসারিত হয়ে সরু নলের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট দাগের মধ্যে পৌঁছায়। ফলে এই নির্দিষ্ট যে পাঠ সেটাই তোমার দেহের উষ্ণতা। অবশ্যই এরকম হওয়ার কারণ তরলের তাপীয় প্রসারণ, অর্থাৎ তাপের ফলে তরল প্রসারিত হয়। ঘটনা 2, ধরা যাক তোমাদের বাস্তব অভিজ্ঞতায় কানায় কানায় পূর্ণ সাধারণ উষ্ণতার 1 গ্লাস জলকে যদি উত্তপ্ত করা হয়, দেখা যাবে গ্লাস থেকে জল উপচে পড়ছে। কারণ অবশ্যই উত্তাপে জলের আয়তন প্রসারণ হয়, অর্থাৎ গ্লাস থেকে জল উপচে পড়ার অর্থ তার আয়তন বৃদ্ধি। কিসের কারণে আয়তন বৃদ্ধি? অবশ্যই উত্তপ্তের কারণে আয়তন বৃদ্ধি। অর্থাৎ আমরা বলতে পারি যে তাপের প্রভাবে জলের আয়তন প্রসারণ হয়। সেই কারণেই যে কানায় কানায় পূর্ণ ওই গ্লাস থেকে জল উপচে পড়ে যায় তাকে উত্তপ্ত করলে। এবার আমরা এই কথাটা কি বলতে পারি, একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন তরলের আয়তন প্রসারণ কি সমান হবে? যদি একই উষ্ণতা বৃদ্ধি করা হয়, বিভিন্ন তরলের ক্ষেত্রে কি আয়তন প্রসারণ কি সমান হবে? উত্তর অবশ্যই না, কারণ একই উষ্ণতা বৃদ্ধিতে সম আয়তনের ভিন্ন ভিন্ন তরলের আয়তন প্রসারণ বিভিন্ন। অর্থাৎ সমায়তন যদি জল নিই এবং সমায়তন যদি দুধ নিই, তাহলে যদি আমরা উষ্ণতা একই বৃদ্ধি করি, দেখা যাবে জল এবং দুধের ক্ষেত্রে আয়তন প্রসারণ বিভিন্ন হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে দুধের আয়তন প্রসারণটা বেশি হবে এবং তাই দুধ তাড়াতাড়ি উঠতে দেখা যায়। এরপরে আলোচনা আমরা করব উষ্ণতা বৃদ্ধি করলে তরল পদার্থের প্রসারণ হয়। এটা আমরা দেখলাম, এবং আমরা দেখলাম যে তরল পদার্থের আয়তন প্রসারণ হয়। জলের ক্ষেত্রে আমরা দেখলাম গ্লাস থেকে তরল উপচে পড়ে যাচ্ছে, তার অর্থ আয়তন প্রসারণ হয়। তরলের ক্ষেত্রে শুধু আয়তন প্রসারণ হয় কেন? যেহেতু তরলের নির্দিষ্ট আকার নেই, তাই দৈর্ঘ্য বা ক্ষেত্রফল প্রসারণ সম্ভব নয়। তরলের যেহেতু নির্দিষ্ট আকার থাকে না, যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে, সেই কারণে তরলের ক্ষেত্র প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ সম্ভব নয়। অর্থাৎ তরলের প্রসারণ বলতে আয়তন প্রসারণকেই এখানে বোঝায়। এছাড়া আমরা
দ্বিতীয় নম্বর পয়েন্টে দেখে নেব, জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন সংকোচন হয়। এটাকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে। অর্থাৎ 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত যদি জলের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে আয়তন সংকোচন হয়, অর্থাৎ আয়তন বৃদ্ধির জায়গায় আয়তন সংকোচন হয়। এটাকে ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। কিন্তু 4 ডিগ্রি উষ্ণতার পর আবার উষ্ণতা বৃদ্ধি করলে অন্যান্য তরলের মতো জলের আয়তন বৃদ্ধি পায়। 3 নম্বর পয়েন্টে দেখে নেব, তরলের নির্দিষ্ট আকার নেই বলে তরলকে কোনো পাত্রে রেখে উত্তপ্ত করা হয়, ফলে পাত্র ও তরল উভয়ই প্রসারণ হয়। যেহেতু তরলের কোনো নির্দিষ্ট আকার নেই, তাই তরলকে কোনো পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়। তাই যখন উত্তপ্ত করা হয় পাত্র এবং তরল উভয়ই প্রসারণ হয়। এবার পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করলে তরলের যে প্রসারণ হয় তা হলো আপাত প্রসারণ। যেহেতু তরলের কোনো নির্দিষ্ট আকার নেই তাই তরলকে পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়। তাই যদি পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করা হয় তাহলে তরলের যে প্রসারণ হয় তাকে আপাত প্রসারণ বলা হয়। আর পাত্রের প্রসারণকে যদি আমরা বিবেচনা করি তাহলে তরলের যে প্রসারণ হয় তা হলো প্রকৃত প্রসারণ। অর্থাৎ পাত্রের প্রসারণকে বাদ দিলে তরলের যে প্রসারণ হয় তাকে আপাত প্রসারণ, আর পাত্রের প্রসারণ বিবেচনা করলে তরলের যে প্রসারণ হয় তাকে প্রকৃত প্রসারণ বলা হয়। অর্থাৎ তরলের 2 ধরনের প্রসারণ হয়, একটা হচ্ছে আপাত প্রসারণ আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। অর্থাৎ আমরা এরকম বলতে পারি, তরলের প্রকৃত প্রসারণ সমান হচ্ছে পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ। তরলের প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ। এই ঘটনাটিকে আমরা একটি পরীক্ষার সাহায্যে দেখে নেব। ধরা যাক আমরা একটা ফ্লাক্স গ্লোতলযুক্ত ফ্লাক্সে আমরা কিছুটা রঙিন জল নিলাম। রঙিন জল নিয়ে তাকে একটা কর্কের মাধ্যমে একটা নলের সাহায্যে যুক্ত করলাম এবং এই নলের কাছে আমরা একটা স্কেল ঠিক যেভাবে দেখাচ্ছি যুক্ত করলাম। যুক্ত করে ওই ফ্লাক্সটিকে একটা গরম জলের পাত্রে রাখা হলো। প্রাথমিক পর্যায়ে দেখা যাবে যে গরম জলে রাখার কিছুক্ষণের পর দেখা যাবে ওই নলের মধ্যে, যে নলটা আমি দেখাচ্ছি, প্রাথমিক পর্যায়ে যখন আমরা নিয়েছিলাম জলটিকে তখন এ বিন্দুতে ছিল, নলের মধ্যে জল, রঙিন জল এ বিন্দু পর্যন্ত ছিল। এই পাত্রের গরম জলে ডোবানোর পর দেখা গেল পাত্রের এই নলের মধ্যে যে জলতলটা বি বিন্দুতে নেমে গেল, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে নেমে গেল। তারপর দেখা গেল যে এই রঙিন জল আস্তে আস্তে বি বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছালো। এই পর্যবেক্ষণ আমরা দেখলাম। তাহলে এখানে কি হলো, যখন এই রঙিন জলযুক্ত ফ্লাক্সটিকে গরম জলে ডোবানো হলো, প্রাথমিক পর্যায়ে কাচ যে পাত্রটি তাপ নিয়ে তার আয়তন প্রসারণ হয়, কারণ এই কাচ তাপের কুপরিবাহী। এর ফলে তার আয়তন প্রসারণের জন্য এই নলের মধ্যে রঙিন জল এ বিন্দু থেকে নেমে বি বিন্দুতে আসে। এরপর কাচ তাপ এই জলের মধ্যে দেয়, ফলে জল তাপ সংগ্রহ করে তার আয়তন প্রসারিত করে, ফলে প্রসারণ হয়ে বি বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছায়। অর্থাৎ এখানে আমরা 3টে প্রসারণ দেখলাম। বি থেকে সি প্রকৃত প্রসারণ কার? তরলের। বি থেকে সি। আর এ বি পাত্রের প্রসারণ, অর্থাৎ যখন রঙিন জলের তরলটা এই নলের মধ্যে নেমে গিয়েছিল, এটা হচ্ছে পাত্রের প্রসারণ। আর এ থেকে সি পর্যন্ত এটা হচ্ছে তরলের আপাত প্রসারণ। অর্থাৎ আমরা বলতে পারি তরলের প্রকৃত প্রসারণ বিসি সমান পাত্রের প্রসারণ এ বি আর তরলের আপাত প্রসারণ এসি।
অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পেলাম যে প্রাথমিক পর্যায়ে যখন রঙিন জলের তলটি নলের মধ্যে নেমে যায় এ থেকে বি পর্যন্ত, সেটি হয় পাত্রের প্রসারণ। তারপর যে প্রসারণ বি বিন্দু থেকে সি বিন্দুতে নলের মধ্যে রঙিন জলের, সেটাই হবে প্রকৃত প্রসারণ। এইবার যদি আমরা এই এবি প্রসারণটাকে বাদ দিই, পাত্রের প্রসারণটাকে যদি আমরা প্রাথমিক পর্যায়ে বাদ দিই, তাহলে এসি হবে তরলের আপাত প্রসারণ। আর যদি পাত্রের প্রসারণটাকে ধরি, তাহলে অরিজিনালি এই নলের মধ্যে জল বি বিন্দু থেকে সি বিন্দুতে উঠেছে, তাই বিসি হবে প্রকৃত প্রসারণ। তাই আমরা প্রকৃত প্রসারণ বা প্রসারণ গুণাঙ্ক বলতে পারি। তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হিসাবে যদি ধরি, তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হবে পাত্রের প্রসারণ গুণাঙ্ক প্লাস তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। আমরা প্রসারণকে প্রসারণ গুণাঙ্ক হিসাবে ডিফাইন করতে পারি, আমরা ডেফিনেশনটা পরে দিচ্ছি। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান পাত্রের প্রসারণ গুণাঙ্ক প্লাস তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আমরা যদি গামা আর অর্থাৎ গামা রিয়েল সমান আমরা লিখতে পারি গামা জি, গামা গ্লাস অর্থাৎ কাচের প্রসারণ বা পাত্রের প্রসারণ গুণাঙ্ক, গামা অ্যাপারেন্ট অর্থাৎ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তো গামা আর সমান গামা জি প্লাস গামা এ। এখানে অবশ্যই গামা আর গ্রেটার দেন গামা জি, অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অবশ্যই আপাত প্রসারণ গুণাঙ্কের থেকে অবশ্যই বেশি, কারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান হচ্ছে পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ গুণাঙ্ক। এবার আমরা কিছু দেখে নেব পয়েন্ট। গামা আরকে আমরা যদি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলি, তার কিছু বৈশিষ্ট্য আছে। অর্থাৎ গামা আর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তার নিজস্ব বৈশিষ্ট্য অর্থাৎ মৌলিক ধর্ম। অর্থাৎ প্রকৃত প্রসারণটা হচ্ছে তরলের প্রসারণ গুণাঙ্ক, তরলের নিজস্ব বৈশিষ্ট্য, কিন্তু গামা অ্যাপারেন্টটা কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য নয়। নাম্বার 2, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণ গুণাঙ্ক বা পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না। অর্থাৎ অবশ্যই গামা আর গামার রিয়েল কখনোই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা কখনোই পাত্রের প্রসারণ বা পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভর করে না। কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের উপর অবশ্যই নির্ভর করবে। অর্থাৎ বিভিন্ন যদি পাত্র নেওয়া হয়, তাহলে একই তরলের ক্ষেত্রে তার আপাত প্রসারণ গুণাঙ্ক আলাদা আলাদা হবে। অর্থাৎ যদি আমরা কাচের বদলে লোহা পাত্র হিসেবে ব্যবহার করি, তাহলে একই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক মান কিন্তু আলাদা হয়ে যাবে। অর্থাৎ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে কে? আপাত প্রসারণ গুণাঙ্ক। এবার তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের আমরা সংজ্ঞা দেব। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? কোনো তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয়। অর্থাৎ কোনো তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয়, তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। এবার আমরা দেখব, ধরা যাক কোনো তরলের T1 উষ্ণতায় প্রকৃত যে আয়তন V1 আগের মতোই, যদি T2 উষ্ণতায় প্রকৃত আয়তন যদি V2 হয়, তাহলে T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে প্রকৃত আয়তন প্রসারণ কত হবে? V2 মাইনাস V1। একইভাবে একক উষ্ণতা বৃদ্ধিতে আগের মতোই প্রকৃত প্রসারণ V2 মাইনাস V1 বাই T2 মাইনাস T1। তাহলে একক উষ্ণতা বৃদ্ধি ও একক আয়তনে প্রকৃত প্রসারণ কত হবে? V2 মাইনাস V1 বাই T2 মাইনাস T1 পেয়েছিলাম, তার প্রাথমিক আয়তন V1 দিয়ে ভাগ করে দিতে হবে, সেটাই হবে গামা রিয়েল। অর্থাৎ গামার রিয়েল সমান আমরা বলতে পারি তরলের আয়তনের প্রকৃত প্রসারণ V2 মাইনাস V1 কতটা প্রসারণ হয়েছে, কিন্তু প্রাথমিক আয়তন V1 এবং উষ্ণতা বৃদ্ধি। যেহেতু আমরা তরলের আয়তন প্রসারণ এটা হচ্ছে আয়তনের একক, আর প্রাথমিক আয়তন এটাও হচ্ছে আয়তনের একক, আর এটা উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতার একক। তাহলে আয়তনে কেটে গেলে একক কেটে গেলে গামা আর সমান 1 বাই উষ্ণতার
একক আগের মতোই, অর্থাৎ এখানেও সিজিএস পদ্ধতিতে আয়তনের প্রসারণ গুণাঙ্কের একক হবে ডিগ্রি সেন্টিগ্রেড -1 এবং এসআই পদ্ধতিতে একক হবে কেলভিন -1। এবার তরলের আমরা আপাত প্রসারণ গুণাঙ্ক দেখে নেব। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? অর্থাৎ কোনো তরলের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আপাত প্রসারণ হয় তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। অর্থাৎ প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যে আপাত প্রসারণ হবে তাকে আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। একইভাবে আমাদের তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক যদি গামা এ বলি, তাহলে আমরা V2 - V1 যেটা তরলের আয়তনের আপাত প্রসারণ, আর V1 হচ্ছে প্রাথমিক আয়তন, আর T2 - T1 একই আমাদের সমীকরণ, ম্যাথামেটিক্যাল সমীকরণ। তাহলে অবশ্যই এখানে সিজিএসে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের একক হবে ডিগ্রি সেন্টিগ্রেড -1 এবং এসআই একক হবে কেলভিন -1। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি।